মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য বলা হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারের বা সেখানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার জন্য বলা হয়েছিল। তিনি তখন রাজি হয়নি। তিনি এবার রাজি কেন হয়েছেন? এই জুলাই তাকে ব্যথিত করেছে। জুলাই তাকে তার মনের সেই মনুষ্যত্বকে জাগ্রত করেছে। হ্যাঁ, দেশের জন্য কিছু একটা করা দরকার। সেইখান থেকে তিনি দায়িত্ব নিয়েছেন। কালচারের পরিবর্তন চাই। আপনি একটা নজির পাবেন না যে গত 9 মাসে একমাত্র বিএনপি ব্যতীত অন্য কোন রাজনৈতিক দল, কারণ বিএনপি সবচেয়ে বড় দল, কোনো নিঃসন্দেহে কোনো অসুবিধা নাই। এরপরে যদি আপনি জামাতকে ধরেন, জামাতের অন্তকুন্দলে একজনও মারা যায় নাই। এনসিপি বলেন বা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, যারা তৃতীয় সর্বোচ্চ বড় শক্তি, তাদের অন্তকুন্দলে একজনও মারা যায়নি। কন্ট্রোল করা সম্ভব না। সেক্ষেত্রে একমাত্র এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, যেহেতু এই সরকারের লেজ নাই, কোন প্রকার কর্মী বাহিনী নাই, জনগণ তাদের কর্মী, সুতরাং এই সরকারের পক্ষেই সম্ভব এই সংস্কারগুলো বাস্তবায়ন করা। প্রথমত এনসিপি 3টা দাবি দিয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে। 3টা দাবি দিয়েছে। প্রথম সংস্কার, দ্বিতীয় বিচার, তৃতীয় নির্বাচন। এবং এনসিপি বিশ্বাস করে যে এই 3টা জিনিস একসাথে চলতে পারে। কিন্তু আপনি দেখুন, বিএনপি এদেশের নিঃসন্দেহে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে, এবং সেই দলটি তারা বলছে যে তাদের দলের অনেক নেতা বলছে যে এই সরকারের কোন প্রকার সংস্কার তারা মেনে নিবে না। অর্থাৎ এই সরকারের কলমের খোঁচার যে সংস্কার তারা মেনে নিবে না, তারা নিজেদের মতো করে সংস্কার করবে। অর্থাৎ বিএনপির সংস্কারের যে ম্যানিফেস্টো আছে, যে 31 দফা, সেই 31 দফা অনুযায়ী বিএনপি রাষ্ট্র সংস্কার করবে। আচ্ছা, এই 31 দফা একটা রাজনৈতিক দলের নিজস্ব এজেন্ডা। আবার এরকমের আওয়ামী লীগও তার সেই 71 সাল পর্যন্ত, 2071 সাল পর্যন্ত, 41 সাল পর্যন্ত তাদের এজেন্ডা ম্যানিফেস্টো দিয়েছিল, তাদের মতো করে তাদের ভাষায় সংস্কার করেছিল। এখন ধরুন, বিএনপির যে এই যে 31 দফা আছে, সেই 31 দফা প্রণয়ন হয়েছে 2023 সালে, এবং প্রলয়নকারী একটা ম্যাসিভ, একটা হিউজ, মানব জাতির ইতিহাসে অন্যতম রক্তক্ষয়ী একটা জুলাই বিপ্লব বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। তো এই জুলাই বিপ্লবের পরে আমি আসলে জানতে চাই যে জুলাই বিপ্লবের পরে বিএনপি তাদের সেই 31 দফায় কোন প্রকার সংযোজন, বিয়োজন, সংস্কার এনেছে কিনা। যদি না এনে থাকে, যদি তারা মনে করে জুলাই বিপ্লবের আগের বাংলাদেশ এবং জুলাই বিপ্লবের পরের বাংলাদেশ একই বাংলাদেশ, তাহলে বিএনপির এই পয়েন্টের সাথে আমাদের আর্গুমেন্ট আছে, আমাদের যুক্তি আছে, আমাদের কথা আছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তারা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে তারা দায়িত্ব নিয়েছে, এটা যেমন সত্য কথা, কিন্তু তারা 2000 মানুষের জীবনের বিনিময়ে, 30,000 মানুষের পঙ্গুত্ব বরণ করার বিনিময়ে, চোখ হারানোর বিনিময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় নিয়েছে। আপনি জেনে থাকবেন 2007 সালের দিকে, 6-7 সালের দিকে যখন সেই 1-11 হয়, সেই সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য বলা হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারের বা সেখানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার জন্য বলা হয়েছিল। তিনি তখন রাজি হয়নি। তিনি এবার রাজি কেন হয়েছেন? এই জুলাই তাকে ব্যথিত করেছে। জুলাই তাকে তার মনের সেই মনুষ্যত্বকে জাগ্রত করেছে। হ্যাঁ, দেশের জন্য কিছু একটা করা দরকার। সেইখান থেকে তিনি দায়িত্ব নিয়েছেন। এখন ধরুন, এই জুলাইকে কেন্দ্র করে আমাদের বেশ কিছু প্রশ্ন আমাদের মোটা লাগে, আমাদের মনের মধ্যে সবসময় ঘুরপাক খায়। কারণ এই বাংলাদেশ বিএনপির সেই 1 সাল থেকে বিএনপির 7 সাল এই বাংলাদেশ দেখেছে, বা বিএনপি সেই 1 সাল থেকে আপনার সেই 6 সাল পর্যন্ত শাসন ব্যবস্থা বাংলাদেশের মানুষ দেখেছে। ইভেন গত 9 মাসের বিএনপির যে রাজনৈতিক কার্যক্রম, সেটাও দেশের মানুষ দেখেছে। আমি যখন আপনার সাথে এই টেবিল টকে আমি কথা বলছি, এই মুহূর্তে আজকের সংবাদ বিএনপির অন্তকুন্দলে একই পরিবারের ছোট ভাই এবং বড় ভাই নিহত হয়েছে, এবং গত 1 সপ্তাহে কমপক্ষে 5 থেকে 6 জন মানুষ চাঁদাবাজির জন্য নিজস্ব অন্তকুন্দলে, চাঁদাবাজিকে কেন্দ্র করে, কমিটিকে কেন্দ্র করে নিজস্ব অন্তকুন্দলে নিহত হয়েছে। এর আগের সপ্তাহের নিউজ যে নেত্রকোনার একটি উপজেলায় ঈদের শুভেচ্ছার পোস্টার লাগিয়েছে এক শ্রমিক দল নেতা, তিনি উপজেলা বিএনপির সদস্য সচিব বা সাধারণ সম্পাদকের ঈদের শুভেচ্ছার পোস্টার লাগিয়েছে। এই অপরাধে বর্তমান উপজেলা বিএনপির সহসভাপতি, তিনি তাকে গিয়ে সরাসরি ওই শ্রমিক দলের ওই নেতার বাড়িতে গিয়ে তাকে গুলি করে হত্যা করেছে। যশোরের অভয়নগরে এক বিএনপি নেতাকে হত্যা করা হয় 2 দলের অন্তকুন্দলে। এর ফলে বিএনপির একটা বড় দলের মধ্যে তো এরকম, মানে যেহেতু ওনাদের অনেক নেতা কর্মী, এরকম ঘটনা থাকবে। আপনার কোশ্চেন বুঝতে পারছি। আমাদের কথা আমাদের লড়াইটা, আমাদের সংগ্রামটাই তো রাজনৈতিক দ্বন্দ্ব,
গৃহযুদ্ধ, অন্তঃকোন্দল এইসবের বিরুদ্ধে আমরা প্রতিযোগিতা হোক। বিএনপির যে বিএনপির পার্টিগত ভাবে যদি বিএনপির মধ্যে ডেমোক্রেসি থাকে সেখানে প্রতিযোগিতা হোক, প্রতিহিংসা নয়। আপনি যদি বলেন যে হ্যাঁ তারা বড় দল, তাদের ইসের মধ্যে অন্তঃকোন্দলে গত 9 মাসে 100 মানুষ জীবন দিতেই পারে, 100 মানুষের জীবন যেতেই পারে, আপনি এটা আমি মানবো না আপু। জুলাই বিপ্লবে এই যে 100 জন লোক মারা গেছে অন্তঃকোন্দলে, আপনি খবর নিয়ে দেখেন, এই 100 জন মানুষই কিন্তু জুলাই বিপ্লবে তারা লড়াই করেছে, মাঠে থেকে লড়াই করেছে, সেখান থেকে জীবন বাঁচিয়ে রেখেছে। এর পরবর্তীতে যখন নিজ দলের অন্তঃকোন্দলে তাদেরকে মারা যেতে হয়, এটা জাতির জন্য দুঃখজনক আপু। আমরা বাংলাদেশের রাজনৈতিক কালচারের পরিবর্তন চাই। আপনি একটা নজির পাবেন না যে গত 9 মাসে একমাত্র বিএনপি ব্যতীত অন্য কোন রাজনৈতিক দল, কারণ বিএনপি সবচেয়ে বড় দল, কোনো নিঃসন্দেহে কোনো অসুবিধা নাই। এরপরে যদি আপনি জামাতকে ধরেন, জামাতের অন্তঃকোন্দলে একজনও মারা যায় নাই। এনসিপি বলেন বা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন, যারা তৃতীয় সর্বোচ্চ বড় শক্তি, তাদের অন্তঃকোন্দলে একজনও মারা যায়নি। আমাদের যে জায়গাটা, আমাদের যে পয়েন্টটা বা আমার যে পয়েন্টটা, সেটা হচ্ছে আমরা এই যে 2000 মানুষ জীবন দিল, বা গত 16 বছরে বিএনপির হাজার হাজার নেতাকর্মী, কমপক্ষে 2000 নেতাকর্মী অন্যায়ভাবে আওয়ামী লীগের হাতে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে গুম এবং খুনের শিকার হয়েছে। অনেক অনেক জামাতের এবং অনেক বিএনপি নেতাদেরকে আপনার অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। বিএনপির প্রোগ্রামে অংশগ্রহণ করার কারণে বিএনপির একজন কর্মী, তাকে না পেয়ে পুলিশ তার বাবাকে হত্যা করেছে। এই বাংলাদেশে আপু এই ধরনের ঘটনাগুলো ঘটেছে, যা আমরা ইতোমধ্যে অবলোকন করেছি। এবং গত 16 বছর আমরা হয়তো এনসিপি নতুন হয়েছে, কিন্তু আমরা যারা হচ্ছে বিশ্ববিদ্যালয় জীবন থেকে একদম শুরু থেকেই লড়াই সংগ্রাম করেছি আওয়ামী লীগের বিরুদ্ধে, আমাদের লড়াইটা কিন্তু নতুন না। আমরা কিন্তু বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছি। বিএনপি এদেশের মানুষের প্রতি হোপ জাগিয়েছিল যে হাসিনার পতন বিএনপির মাধ্যমে করা সম্ভব, কিন্তু বিএনপি সেটা করতে পারেনি। কিন্তু কথা হচ্ছে আপু, যে 5 আগস্টের আগের যে পলিটিক্যাল কালচার বাংলাদেশের এবং 5 তারিখের পরের যে পলিটিক্যাল কালচার, এই দুইটা যদি পরিবর্তন করতে আমরা না পারি, তাহলে আপু 5 আগস্টের যে জুলাই বিপ্লব বা জুলাই গণ অভ্যুত্থান যাই বলেন, এই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। সেই জায়গায় এনসিপির দাবি হচ্ছে যে আমরা জুলাই গণহত্যার বিচার করতে হবে, গত 16 বছরের সকল গুম খুনের বিচার করতে হবে, এবং আপনার রাষ্ট্র সংস্কার করতে হবে। রাষ্ট্র সংস্কার বলতে আসলে যে বিষয়গুলো বুঝায় যে আপনার সুন্দর সঠিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মতো প্রতিষ্ঠান তৈরি করতে হবে, আপনার দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারে এই ধরনের দ্রুত প্রতিষ্ঠা করতে হবে। রাজনৈতিক দলগুলো যাতে করে পরস্পর নিজেদের মধ্যে দলীয় অন্তঃকোন্দল কিংবা অন্য দলের সাথে অন্তঃকোন্দলে লিপ্ত হয়ে নিজেদের জীবন না দেয়, এই দলীয় কোন্দল বন্ধ করতে হবে। এবং এছাড়াও বাংলাদেশের গত 54 বছর বাংলাদেশ একটা ফ্রাজিল স্টেট হিসেবে ফাংশন করেছে। এখন পর্যন্ত আমরা একটা সুন্দর ভোটিং সিস্টেম ব্যবস্থা করতে পারিনি, আমরা এখন পর্যন্ত স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে পারিনি, আমরা এখন পর্যন্ত ন্যায়পাল প্রতিষ্ঠা করতে পারিনি। আমরা আপনি একটা সেক্টরও পাবেন না যেই সেক্টরটা বাংলাদেশে এখন পর্যন্ত এই পলিটিক্যাল সরকারগুলোর আন্ডারে কিংবা স্বৈর শাসকের আন্ডারে গত 54 বছরে প্রপারলি ফাংশন করেছে, যেটাকে আমরা একটা আইডিয়াল অবস্থা হিসেবে বলতে পারি বা ধরে নিতে পারি যে আমার এই স্টেট মেশিনারির এই অংশটুকু প্রপারলি ফাংশন করছে, এখানে কোনো সংস্কারের প্রয়োজন নাই। যখন আপনার রাষ্ট্রের প্রত্যেকটা অর্গানের যখন হচ্ছে সংস্কার প্রয়োজন, এবং আপনি যখন বলেন যে সংস্কার দরকার নাই, নির্বাচন শেষে আমরা এসে করব, আমরা তো নির্বাচনে দেখি যে আপু আমরা 2019 সালে ডাকসু নির্বাচন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। নির্বাচনের আগে আমরাও বড় বড় ইশতেহার দিয়েছি, এরপরে কিন্তু নির্বাচন শেষে আমরা প্র্যাকটিক্যাল কারণে করতে পারিনি, অনেক বাধা এসেছে। ছাত্রলীগও কিন্তু অনেক বড় বড় ইশতেহার দিয়েছিল ডাকসু নির্বাচনে, ছাত্র দলও দিয়েছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু সেই ডাকসু নির্বাচনে সেই ছাত্রলীগ বা ছাত্র দল বা আমরা কেউ কিন্তু সেই সময় আমরা সেই ইশতেহার বাস্তবায়ন করতে পারিনি। তার মানে কি পলিটিক্যাল এই বিএনপির 31 দফা বলেন, বা আমি এনসিপি জায়গা থেকে বলি, এনসিপি ধরেন আর একটা 32 দফা দিল বা 24 দফা দিল বা 36 দফা দিল বা অন্য রাজনৈতিক দলগুলো দফা দিল, বাট বাস্তবতা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর বিরোধিতার মুখে এবং অ্যাবসলিউটলি বাস্তব কারণে এই সংস্কারগুলো কখনোই রাজনৈতিক দলগুলো বাস্তবায়ন করতে পারবে না। সেখানে বাধা হয় তাদের দলের মধ্য থেকে, অর্থাৎ দলীয় ভাবে বাধা আসবে, দলের নিজেদের নেতাকর্মীদের মধ্যে বাধা আসবে। আপু আমাদের জায়গাটা হচ্ছে আমরা আশা রাখতে চাই যে এই সরকার এটা করবে, কারণ এই সরকার এমন একটা সরকার যেই সরকারের উপরে এখন এই মুহূর্তে বাংলাদেশের যতগুলো পলিটিক্যাল পাওয়ার এক্সিস্ট করছে, যতগুলো পলিটিক্যাল পার্টি আছে, সাধারণ মানুষ আছে,
প্রত্যেকের এই সরকারের উপরে ফেইথ আছে, ট্রাস্ট আছে, বিশ্বাস, আস্থা, ভরসা সবকিছু আছে। যদি এই সরকার যদি সংস্কার করতে না পারে, তাহলে আপু বাস্তবতার নিরিখে বলছি, কোন সরকারই আসলে পরবর্তীতে রাজনৈতিক সরকারগুলো এসে আপু সেই সংস্কার করতে পারবে না। কারণ আপনি দেখবেন, কারণ এই সরকারের কোনো এজেন্সি নাই, এই সরকারের কোনো ছাত্র সংগঠন নাই, যুব সংগঠন নাই, অন্য কোনো সংগঠন নাই, তাদের কোনো বাহিনী চাঁদাবাজিতে লিপ্ত হয় নাই। কিন্তু পলিটিক্যাল যে দলগুলো আছে, বাংলাদেশের পলিটিক্যাল কালচার অনুযায়ী বিএনপি ধরেন যারা তারেক রহমান যদি বলে, বা আমাদের এই যে ঠাকুর ভাই আছেন তিনিও যদি বলেন, তার পক্ষেও তার যে জেলার নেতৃবৃন্দ আছেন, তার যে উপজেলার নেতৃবৃন্দ আছেন, তাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব না আপু। এটা হচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল বাস্তবতা। এই বাস্তবতা মেনে নিয়ে আমাদেরকে ডিবেট করতে হবে, আমাদেরকে কথা বলতে হবে। জনাব তারেক রহমান যদি আজকে বলেন, জনাব তারেক রহমান তো 5 তারিখের পরে বলেছেন যে আপনাদেরকে আরো সুন্দর হতে হবে, আপনারা যদি মনে করে থাকেন আমরা রাষ্ট্র ক্ষমতায় চলে আসছি তাহলে ভুল করবেন, সামনে আরো কঠিন পরীক্ষা দিতে হবে। এর পরেও কি এই বাংলাদেশে আপনার চাঁদাবাজি বন্ধ হয়েছে? বা এই যে নাহিদ ইসলাম বলেন, বা আমরা যারা এনসিপি নেতা কর্মী আমরা বলি যে এটা করবেন না ওটা করবেন না, আমরা কি রাষ্ট্রীয়ভাবে এগুলো বন্ধ করতে পেরেছি? আমরা পারিনি আপু। দিস ইজ রিয়ালিটি। সেই জায়গায় রাজনৈতিক দলগুলোর পক্ষে কখনোই তাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে কন্ট্রোল করা সম্ভব না। উপজেলা লেভেলে, ইউনিয়ন লেভেলে, ওয়ার্ড লেভেলের এই নেতাকর্মীদেরকে কন্ট্রোল করা সম্ভব না। সেক্ষেত্রে একমাত্র এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, যেহেতু এই সরকারের লেজ নাই, কোন প্রকার কর্মী বাহিনী নাই, জনগণ তাদের কর্মী, সুতরাং এই সরকারের পক্ষেই সম্ভব এই সংস্কারগুলো বাস্তবায়ন করা। যদি তারা না করে, সেটা বলবো তাদের হচ্ছে কি বলবো, তাদের অভিজ্ঞতার অভাব, তাদের সদিচ্ছার অভাব, এবং জনগণের চাহিদা, তারা প্রত্যাশা পূরণ করার যে মানসিকতা থাকতে হয় সেটার অভাব। এছাড়া এই সরকারের পক্ষেই সম্ভব এই সংস্কার বাস্তবায়ন করা। ধন্যবাদ। এবং আপু নির্বাচনের যে প্রশ্নটা বললেন, আপনি নির্বাচনের ক্ষেত্রে আপু এনসিপি মাননীয় প্রধান উপদেষ্টা তিনি যে বলেছেন ডিসেম্বর থেকে জুন মাস, এই জুনের মধ্যে এর মধ্যে নির্বাচন হবে। এনসিপি কোনো প্রকার টাইম ফ্রেম দিচ্ছে না এবং কোনো নির্দিষ্ট সময় দেয়নি, আস্থা রেখে এর মধ্যে নির্বাচন চায়। এনসিপি নির্বাচন পেছাইতে চায়, অনেক পেছনে নিয়ে যেতে চায়। এই ধরনের বক্তব্য ঠিক না, এই ধরনের বক্তব্য এনসিপি দিচ্ছে না, এনসিপি দিবেও না। এনসিপি চায় মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রেখে জুন থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা, এবং নির্বাচনের যে রোড ম্যাপের কথা বলা হয়েছে, যে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার কথা, সেই নির্বাচনের রোড ম্যাপের ব্যাপারে এনসিপি বলছে যে যেহেতু জুলাই প্রোক্লামেশন এখন পর্যন্ত ঘোষণা হয়নি, জুলাইকে কেন্দ্র করে এই সরকার ক্ষমতায় আছে, যেহেতু যদি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়, তাহলে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ট্রেনে উঠে যাবে। তখন রাজনৈতিক দলগুলো পরস্পর স্বার্থের লড়াইয়ে যুক্ত হবে, দ্বন্দ্বের লড়াইয়ে যুক্ত হবে, ভোটের লড়াই যুক্ত হবে। তখন আর এই জুলাই প্রোক্লামেশন ঘোষণা করা সম্ভব না। সেই জন্য জুলাই মাসের মধ্যে জুলাই প্রোক্লামেশন ঘোষণা করে এনসিপি তারপরে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য গতকালকে নাহিদ ইসলাম মাননীয় প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক ছিল, সেই বৈঠকে বা সংস্কার কমিশনের যে বৈঠক ছিল সেখানে বলেছে। সুতরাং এনসিপি কি আসলে এনসিপি নির্বাচন পেছাতে চায়, এই ধরনের বক্তব্য? আপু দেখুন, আপনার যেদিন নাহিদ ইসলামের সাথে হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে কথা হয়েছে, সেদিন নাহিদ ইসলামের সেদিন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বিএনপি নেতাদের কথা হয়েছে, এবং হচ্ছে আপনার জামাতের ইসলামের নেতাদের সাথে কথা হয়েছে। কিন্তু মিডিয়ায় যে বক্তব্যটা এসেছে এটা নাহিদ ইসলামের মাধ্যমে এসেছে। কিন্তু ওই দিন ওই যে বিষয়টা তিনি যে অভিমানের কথা, তার যে তিনি পদত্যাগ করবেন, এই যে বিষয়টা, এই বিষয়ে তিনি হচ্ছে বিএনপি কেও সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, জামাত ইসলামকেও জানিয়ে দিয়েছেন, এবং এনসিপি কেও জানিয়ে দিয়েছেন। এখানে কোনো অ্যাডভান্টেজ নাই আপু। যদি অ্যাডভান্টেজের কথা বলেন, তাহলে আজকে যে বাংলাদেশের যত গরুর হাট আছে না, ঢাকা সিটি কর্পোরেশনের যে এজাজ সাহেব ঢাকা সিটির উত্তরের হচ্ছে তিনি প্রশাসক হিসেবে আছেন, উত্তরের সবগুলো গরুর হাট বিএনপির দখলে, দক্ষিণের সবগুলো গরুর হাট বিএনপির দখলে। বাংলাদেশের যত গরুর হাট আছে 99% গরুর হাট বিএনপির দখলে। যদি এনসিপি সুযোগ সুবিধা পাইতো, একবার দুই একটা ডাক এনসিপি নিতে পারতো বা অন্য রাজনৈতিক দলগুলো নিতে পারতো। ঠিক তেমনি ভাবে টেন্ডার বলেন, এরপরে আরো যা কিছু আছে, এগুলো এই যেমন হাট বাজার গুলো যেভাবে নিয়ন্ত্রিত হয়, এই টেন্ডারও এইভাবেই নিয়ন্ত্রিত হয় আপু। আপনারা এরপরে আপনাকে ডিটেলস বুঝাই বলা লাগবে আমি মনে করছি। তো এইভাবে সবকিছু নিয়ন্ত্রিত হয়, এখানে এনসিপির কোনো সুযোগ সুবিধা নাই।